এগুলো প্রাণ দিয়েছেন, যাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোভের সম্পৃক্ত করে ইন্টারেস্ট গ্রো করিয়ে তাদেরকে লোভীর করেছি, বিভিন্ন লোভের মধ্যে আবদ্ধ করে ফেলছি, তাদেরকে কনভার্টেড করছি। যদি আমরা নেপালের মতো, নেপাল যদি পড়ে এসেছে, যদি এই ডক্টর ইউনূস সাহেব দেশপ্রেমকে শো করে বলতো যে বাবারা 3 মাসের মধ্যে ইলেকশন করে দিচ্ছি, তোমরা ইলেকশনে দাঁড়াবা, তোমরা ইলেকশনে দাঁড়াবো, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ তো নাই, জামাত বিএনপি বাদ দিয়ে সিলেগুলারই মানুষ ভোট দিত, এবার নেপালের মতো এরা প্রাইম মিনিস্টার হতো, এরা ওই তাদের ঘনিষ্ঠতা নিয়ে কথা বলতো, এবং তাদের সততাকে যদি আরো বেশি প্রমোট করা যেত, উৎসাহিত যেত, তারা কিন্তু সততাকে দৃঢ়ভাবে সেটাকে আলিঙ্গন করে বেঁধে রাখতো এবং দেশপ্রেম এগিয়ে যেত। তার না করে তাদেরকে বিভিন্ন ধরনের লো ব্লাউসা 5 স্টারে তাদের ইফতার পার্টি বিশাল বড় করে তাদের পার্লামেন্টের সামনে লাল গালিচা দিয়ে তাদের কি সম্মেলন, ছেলেগুলো টাকা পায় কোথায়? ইয়াং ছেলে আপনি যেদিকে নেবেন সেই দিকে তারা যাবে। এইভাবে তাদেরকে আপনার ম্যানিপুলেট করা হয়েছে মেটিকুলাসলি, এই জেনারেশনটাকে ধ্বংস করে দিয়েছে, যে জেনারেশনটা ছিল আমাদের সম্পদ, যাদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে একটা সরকারকে দেশ থেকে বিদায় করতে বাধ্য হয়েছে। তারপর তাদেরকে কি হলো, 3টি লিবারেশন ফোর্সের সাথে এমন ভাবে সম্পৃক্ত করা হলো যেটা না করলে তারা পারবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বঙ্গবন্ধু ফ্যাসিস্ট রাষ্ট্র পরিচালনা করছে, একটা ডিসিশন সে নিয়েছে, সেটা তো এস্টাবলিশ করা নাই বাকশাল, একদিন তো বাকশাল এক্সিকিউশনের মধ্যে আসে, এবং বাকশাল নিয়ে কথা বলে অনেক কথা আছে, সেটা এই জেনারেশন জানে না, তাদের কোনো স্টাডিও নাই যে কেন কি কি জন্য কি উদ্দেশ্যে কতদিনের জন্য এটা করা হয়েছিল, এবং এটা কি আদৌ কোনোদিন এস্টাবলিশ হয়েছিল, এটা কোনোদিন বাস্তবতার মুখ দেখছে কিনা, এগুলা কিন্তু কোনো কথাবার্তা আসে নাই। মানে এই জন্য আমি যারা আক্তারুজ্জামান সাহেবকে ধন্যবাদ জানাই, বিশেষ করে দুটি, একটা চদের নিয়ে আমাদের কথা বলার দরকার, ওরা যা বলে বলুন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিপ্লবটাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সর্বশেষ আমি আপনার কথার উত্তরের মধ্যে চলে যাই। এই যে ভারতের পশ্চিমবঙ্গে যারা আজকে বিজেপি ক্ষমতায় এসেছে, আপনার ভাষায় যদি বলি, যদি আমার জন্য লজ্জাজনক, কলঙ্কজনক এই ভাষাগুলো উচ্চারণ করতে চাই, যে মসজিদে আজান দিতে দিচ্ছে না, কোরবানি দিতে দিচ্ছে না, দিতে দিচ্ছে না, আসলে শুনতে এটা খারাপ লাগে। এর জন্য দায়ী কে? কাকে আপনি দায়ী করবেন? এর জন্য দায়ী আমরা, ডক্টর ইউনূস সাহেব। এর জন্য দায়ী আমাদের তৎকালীন পলিটিক্যাল আইডিওলজি যেভাবে গ্রহণ হয়েছে সেভাবে। আপনাকে মনে করে দিই, আপনাদের মনে আছে এই ডক্টর ইউনূস সাহেব আসার পরে ফিলিস্তিনিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করছিল, যাতে বিএনপি দিতে পারে, বিএনপি ক্ষমতার মুখ নাই দেখে সবাই একত্র, পুরো ঢাকা শহরে বাংলাদেশ ফিলিস্তিনি সবাই পতাকা শিশু থেকে আরম্ভ করে সবাই রাস্তায় নেমে গিয়েছিল। কিন্তু যখন ইরানের যুদ্ধ হলো, ফিলিস্তিনে যে শত শত লোক মারা গেছে, তার প্রতি একটা দিনকে প্রতিবাদ করেছে? নির্বিচারে মারছে, নির্বিচারে লেবাননে মারছে, কেউ কোনো প্রতিবাদ করেছে? উনি কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন রাষ্ট্রীয় প্রধান হিসাবে? এখন আসেন ভারতের কথায়, যে ভারতের এটা আজকে কেন হয়েছে, কেন আমরা তাই? ভারতে দীর্ঘদিন কমিউনিস্টরা ক্ষমতায় ছিলেন, যারা মানবতাকে আফোল্ড করার চেষ্টা করে, ধর্ম বর্ণ সবকিছুর বাইরে। সেইখানে কেন আজকে বিজেপি আসলো? আপনাকে একটু অতীত করে দিই। এই মোদি সাহেব বিভিন্ন সময় বাংলাদেশে ধর্মীয় ফান্ডামেন্টাল রাইট বাজানোর চেষ্টা করছে, যাতে পশ্চিম বাংলার লোকেরা বাধ্য হয় হিন্দু ন্যাশনালিজমে ভোট দিতে। আপনি দেখেন যশোর একটা মন্দির, একটা রূপার খচিত একটা মূর্তি দিয়েছিল, সে কে বা কারা চুরি করে রেখেছে ধরা হয় নাই, সেইটাকে কেন্দ্র করে কিন্তু ওইখানে, কারণ আজকে যদি ভারতে মসজিদ ভাঙ্গে, আপনার আমার অ্যাটলিস্ট আমরা কতটুকু ধার্মিক সেটা বড় কোশ্চেন না, মনের ভিতরে কিন্তু হিট লাগবে যে কেন এটা ভাঙ্গা হলো। সেরকম যদি বাংলাদেশে একটা মন্দির ভাঙ্গে, তাহলে লাগবে না? আপনাকে মনে করে দিতে চাই, একটা মন্দিরের মধ্যে পূজার সময় আমাদের পবিত্র কোরআন রাখা হয়েছিল, কে রেখেছে? আপনাকে মনে করে দিতে চাই যে নর্থ বেঙ্গলে একটা লোককে কোরআনের অবমাননার দায়ে তাকে একটি স্কুলে প্রথমে রাখা হলো, তারপরে পিটিয়ে তাকে পুড়িয়ে মারা হলো। বাংলাদেশের ঘটনা বলতেছি আপনাকে, অন্য দেশের কথা বলতেছি না। এখন এই যে মসজিদ মন্দিরে পবিত্র কোরআন শরীফ, এই যে বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরে যে বিভিন্ন কিছু ইলেকশন করছে, সর্বশেষ তারা কি করলো তা জানেন? সবচেয়ে তারা সাকসেসফুল। ডক্টর ইউনূস সাহেব আসলে ভারতের লোক না পাকিস্তান আমেরিকার লোক, এটা আমার বুঝতে অসুবিধা, কারণ উনি এসে এই হাসনাত আব্দুল্লাহ, আপনাকে মনে করে দিই, সে এখন মেম্বার অফ পার্লামেন্ট। এটা কি তার পক্ষে বলা সম্ভব হয়েছে যে ভারতের এম্বাসি তার থেকে সরিয়ে দিব? এটা কি কোনো মানুষ বলতে পারে? এটা কোনো সৌজন্যতার মধ্যে পড়ে?
যেটা আমাদের আখতারুজ্জামান সাহেবের কথা বারবার কেন বলছি যে আমরা কতজনের সাথে ঝগড়া করবো, আমাদের শক্তি কোথায়, কতটুকু আমরা পারবো। ভারত আমাদের চারদিকে একটা শক্তি, তারা প্রায় 140 কোটি লোক বসবাস করে, তাদের সবকিছুই আছে। এখনো খাদ্য যদি আমাদেরকে আমদানি করতে বন্ধ করে দেয় আমরা সাফার করবো, তাহলে বাস্তবতা। এখনো চিকিৎসা, আমার ভাগ্নেকে আমি ওখানে চিকিৎসা করছি ক্যান্সারে, বাংলাদেশে বলছে ক্যান্সার বা অমুক করতে হবে তমুক করতে হবে, ওখানে গেছি একটা প্যারাসিটামল লাগে না। আপনি এটা আমার সম্পর্কে জানেন। এখনো অনেকে যে কারিনা ভারতের চিকিৎসা করে আসলো। এখন আপনি পছন্দ অপছন্দ করেন, একটা পারস্পরিক একটা স্বার্থ তো থাকে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ তো ঠিক হয় নাই। আমরা কয়দিন পর পর দেখেছি যে ভারতীয় হাই কমিশন আমরা ঘেরাও করতে গিয়েছি, কি আজকে আমেরিকার সাথে চুক্তি রাইট না রং, আমরা এটা নিয়ে তো এই ছাত্রগুলোতে কোনো কথা বলছে না, এই জীবিত করে একটা কথা বললো না, কেন তারা জনগণের কাছে যেতে পারবে? আপনি দেখছেন তাদের 7 সিস্টার, তাদের রাষ্ট্র, তাদের সাথে একসাথে তারা বসবাস করতেছে, তারা ইলেকশন করছে, তাদের আসাম থেকে আরম্ভ করে তারা নির্বাচিত করতেছে। দেশের মধ্যে ইন্টারনাল গন্ডগোল থাকতে পারে, তাদের বিভিন্ন নেশন আছে, আমরা তো এক ভাষায় কথা বলি। সেইখানে আপনি 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দিবেন, যে এটা একটা রাষ্ট্রের প্রতি থ্রেট দেয়। ওই রাষ্ট্রের মিনিমাম একজন লোক যদি দেশপ্রেম নাও থাকে, তবু তার আঘাত লাগবে কি লাগবে এটা বলেন। যখন দেখা যাচ্ছে যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র এইসব কথা বলছে, আপনি যখন দেখতেছেন যে ওদের শত্রু পাকিস্তান, এর আগে হয় নাই, যখনই শেখ হাসিনা আউস্ট হইল, পাকিস্তানি শিল্পীরা এসে বাংলাদেশে গান বাজনা আরম্ভ করে দিল, বিভিন্ন সেমিনার, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন কিছু করার জন্য। হঠাৎ করে যে কোনো জিনিসই তো অস্বাভাবিক। তারা এটা কি ওদের শেষ নাগরিকের কাছে কোশ্চেন তুলে নাই? কারণ মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, তারা তো আমাদের কন্ট্রিবিউশন দিয়েছে। আমরা যেভাবে দেখি না, যতটুকু পেয়েছি ততটুকু স্বীকার করি। আমি তো একটা বাংলাদেশের পতাকা পেয়েছি, আমি তো একটা পাসপোর্ট পেয়েছি, আমি তো পৃথিবীর মানচিত্র। আজকে আমেরিকা তো আমার কাছে চুক্তি করতে বাধ্য হয়েছে, পাকিস্তান হয়ে তো আসে নাই। আমার স্বাধীন দেশটা থাকতে রাষ্ট্র না। আমি গরিব আছে দুদিন পরে ধনী হব, সেই সংকল্প নিয়ে আমার ছেলেরা বড় হবে, আমরা বড় হব, সেই সংকল্প আমরা দেখাবো। একদিনে তো একটা রাষ্ট্র সাকসেসফুল হয় না। তাহলে এই যে শেখ হাসিনা আউস্ট হওয়ার পরে এই যে পাকিস্তানি শিল্পীরা বিভিন্ন কনসার্টে কে আয়োজন করেছে? আপনার পাকিস্তানি, যখন পাকিস্তানের এখানে পররাষ্ট্রমন্ত্রী আসলে আমাদেরকে চেঞ্জ করতে হতো, আমাদের অমুক দোষ, আমরা মনটা ক্লিয়ার করে আসি, বিভিন্ন ধরনের কথা বললো, ওনাদের যে হাসি মুখে বরণ করলো কারা? এনসিপি দায়িত্ব। আজকে যদি বাংলাদেশে এইরকম একটা সরকার, কেন তারা ভিসা বন্ধ করতে বাধ্য হলো? ভিসা বন্ধ, তাদের ব্যবসা বাণিজ্য আছে না, আমরা তাদের দেশে মার্কেট করতে যাই, আমরা তো জানি যে মার্কেট করে ইন্ডিয়াকে আমরা দলিল হয়ে গেছি, কিন্তু ইন্ডিয়া তো ভিসা বন্ধ করে রাখছে। এতে ইন্ডিয়া কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি জানি না, আমরা তো অনেকে আফসোস করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। চিকিৎসার জন্য যেতে পারছি, যদি তারা মেডিকেল ভিসা ওপেন করেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা যেতে পারতেছি, যেহেতু আমাদের নেইবারিং কান্ট্রি এবং একটা বড় দেশ। এবং এই যে কথাগুলো বলছি, এইগুলোর রিফ্লেকশন হওয়ার কারণেই আজকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কারণ মুসলমানরা কখনো বিজেপিকে ভোট দেয় না। যারা আমার বাবরি মসজিদ ভেঙেছে, যে বিজেপি আমার মুসলিম ভাইয়ের উপরে মৃত্যু লাশের উপরে উঠে নৃত্য করতে পারে, যে মুসলিম ভাইদেরকে হত্যা করে, আমার মা বোনকে হত্যা করে, টেলিফোনে মোবাইলে হত্যা করে, তারা একটা রিপোর্ট কি করছে আপনার, যে এই মোদির যে কি বলে এই মহারাষ্ট্রে এইভাবে রাইট করেছে, সেটা তো মুসলমানরা ভোট দিতে পারে না। মুসলমানরা নির্দ্বিধায় কংগ্রেস অথবা তৃণমূলকে ভোট দিয়েছে। যখনই দেখা গেছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা এন্টি ইন্ডিয়া, এন্টি হিন্দু, এন্টি এগুলা করতেছে, তখন তারা অটোমেটিক্যালি এক হয়ে গেছে। এখন উনি যে এখন যে চিফ মিনিস্টার হয়েছে, তার স্বার্থটা কি? তার জনপ্রিয়তা ধরে রাখা। আর জনপ্রিয়তা ধরে রাখার সবচেয়ে সস্তা কৌশল ওই হাসান আব্দুল্লাহর মতো, যে উনি যেমন বলেছে যে ভারতের এম্বাসি লাঠি দেওয়াই করে দিব, তো উনি তো এই ল্যাঙ্গুয়েজ দিয়েই তো তাদেরকে একত্রিত করবে, প্রশাসন চালাতে পারবে না। এটা তো সে বোকা না, সে বেদও না, সে কিও না, সে কোনো পলিটিশিয়ান বোকা হয় না, সে অত্যন্ত সুচতুর ভাবে এটা করতেছে। কারণ দীর্ঘদিন পরে বিজেপি আসছে, এই ক্ষমতা টিকে রাখার মধ্যে হলে একমাত্র রাইটের মধ্যে একটা ব্যবস্থা করে সব রাখতে হবে। রাইটের ভিক্টিম হবে কারা? মুসলমান, এখন তার সংখ্যা। আর বাংলাদেশের রাইটের ভিক্টিম হবে কারা? হিন্দু, তার সংখ্যা। কিন্তু একটা জিনিস দেখে, দুই ফান্ডামেন্টালদের জিনিস কিন্তু একটা জায়গায় খুব, আমরা কথা বলেছি না, আমি নিজে স্লোগান দিছি, দুই দেশের দুই খুনি, গোলাম জামাত বাণী দুই দেশের দুই খুনি। আজকে আপনাদেরকে মিল দেখেন, জয় বাংলা এই দেশে কে পছন্দ করে না? স্বাধীনতার চলতে এই দেশের ফান্ডামেন্টাল যারা স্বাধীনতা বৃদ্ধি করে, ওই দেশের বিজেপি জয় বাংলা বলতে দিচ্ছে না। কারণ জয় বাংলা হচ্ছে বাঙালির নিজস্ব স্বাতন্ত্র। বাঙালি যদি হয়, বাঙালি তো আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই, সেখানে ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবে না। কারণ দুইজনের টার্গেট হচ্ছে যে এরা সাবলীল ভাবে, তারা সার্বজনীন ভাবে, মানবিক ভাবে, মানবতা নিয়ে তারা না পারে। তাদেরকে ধর্মের ঘেরা করে যদি রাখতে পারি, আমরা ক্ষমতা এনজয় করতে পারবো, আমরা পাওয়ারে থাকতে পারবো। ভেরি ইন্টেনশন। আর সর্বশেষ একটা কথা বলবো, সরি একটু আমাকে বেদবি মাফ করবেন, আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।
এটা আমার ধর্মের চূড়াখান, আমাদের ভালো লাগে, আমাদের ইবাদত হয়। ওইখানে যারা হিন্দু তাদের তোরা তো বিশ্বাস করলে তোরা মুসলমান হয়ে যেত, তাদেরকে জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম, এটা তো তাদের স্লোগান। এখন ওইখানে যদি কেউ জয় শ্রীরাম বলে আর আমরা যদি আল্লাহ আকবার নারায়ণ তাকবীর বলি, তাহলে আমাদের দুজনের মধ্যে কি মিল না পার্থক্য? একই জিনিস হলো, যে যা তার ধর্মের স্লোগান নিয়ে যাচ্ছে। মানবতা কোথায়, দেশ কোথায়, দেশপ্রেম কোথায়? তাই সর্বশেষ বলবো, দেশকে যদি আপনাকে ভালোবাসতে চান, এই গ্লোবালাইজেশন সারা পৃথিবীর কাছে আমেরিকার সাথে আজকে চুক্তি হয়েছে। আমি চুক্তির বিরুদ্ধে কথা বলতেছি না, চুক্তি সম্বন্ধে জানার কথা বলতেছি, চুক্তি আমাদের জানানোর কথা বলতেছি, যে আমি যদি এই দেশের রাষ্ট্রের নাগরিক মনে করে আমার যদি বড় অধিকারের কথা মনে, হোয়াই উই ওয়ান্ট বি নো, কেন আজকে জনাব আখতারুজ্জামান সাহেব আপনার কাছে দিচ্ছে সেটা আমাকে দিতে হবে? আমি তো একটা সুপ্রিম কোর্টে, আমাদের পত্রিকায় কেন আসলো না? সেখান থেকে আমরা নিয়ে পড়তাম, কেন হকারের কাছে এটা পাওয়া গেল না? এত বড় একটা চুক্তি, আমরা স্বাবলম্বী হতাম, কেন এটা আমাদের কাছে পাওয়া যায়? কেন হাইড অ্যান্ড সিক হচ্ছে? তো সর্বশেষ বলবো, দেশটা আমার, দেশটা আপনার। এই আখতারুজ্জামানরা বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এখনো এই বয়সে উনি বিদেশে থাকতে পারতেন, চাইতে পারতেন, অনেক ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু ছিল, উনি ওই দেশ থেকে বিশাল বড় বড় সুন্দর দেখছেন থাকতে পারতেন, কিন্তু এই মাটি ধরে আছে, এই মানুষকে ভালোবেসে আছেন, এখনো সুযোগ পেলে সবসময় মানুষের কথা বলছে। এই দেশটাকে আমাদের মতো লোকের দরকার, দেশটাকে ভালোবাসতে পারি, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। অতএব যার যার ধর্ম তার ব্যক্তিগত বিষয়। আমি আমার মার সাথে কথা বলার জীবন অধিকার আছে, আমার ভাইয়ের আছে। সর্বশেষ বলবো, আমার বোনেরও আছে, কিন্তু আমার ওয়াইফের সাথে আমি যে